আজকে আমাদের রেগুলার যে শনিবারে যে অর্গাননের লাইভটি হওয়ার কথা, বিজ্ঞানের আলোকে অর্গানন, সেই লাইভটিতে আমি উপস্থিত হলাম। যাই হোক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাফোরিজম 5। আমরা এর আগে অ্যাফোরিজম 4 পর্যন্ত আলোচনা করেছি এবং আজকে অ্যাফোরিজম 5 আমরা আলোচনা করতে যাচ্ছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অ্যাফোরিজম 5। অ্যাকচুয়ালি আমি সবসময়ই বলি যে কোনো কিছু পড়ার কয়েকটি স্তর আছে, যে কোনো কিছুকে পড়া। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যে কনফিউশন গুলো সৃষ্টি হয়, আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে গিয়ে যে কনফিউশন গুলোতে ভুগি, তার কারণ কিন্তু অর্গাননকে স্বচ্ছ সরল ভাবে আমাদের বুঝতে অসুবিধা। ঠিক যা লেখা আছে সেটাকেই যদি আমরা বিবেচনা করি, তাহলে কিন্তু আমাদের এই কনফিউশন থাকবে না। আমি আগে শুরুতে এই 5 নাম্বার অ্যাফোরিজমটাকে করছি এবং তারপর বাংলায় আমি সেখানে কি বলা হয়েছে এবং আমরা এখান থেকে কি বুঝতে পারছি সেটাকে আমি আলোচনা করব। তাহলে কিন্তু পরিচ্ছন্ন হয়ে যাবে। একটা ব্যাপার মনে রাখতে হবে, আমি এর আগেও একদিন আলোচনায় বলেছি, এই যে অ্যাফোরিজম গুলো, হ্যানিম্যান কিন্তু এগুলোকে চিকিৎসা শাস্ত্রের ভিত্তিসূত্র হিসাবে বর্ণনা করছেন। ভিত্তিসূত্র এখানে কিন্তু আপনি এটাকে ভাবতে হবে যে ঠিক এই নিয়মটির মাধ্যমে মানুষের আরোগ্য প্রাপ্তি সম্ভব। 5 নম্বর অ্যাফোরিজমে অ্যাকচুয়ালি আলোচনা করা হচ্ছে মানুষের রোগের কারণগুলোকে আমরা কিভাবে বিবেচনা করব এবং সেই কারণগুলোকে বিবেচনা করতে গেলে আমাদের মানুষের কোন কোন অ্যাসপেক্ট গুলো, মানুষের কোন কোন দিকগুলোকে নিয়ে চিন্তা করতে হবে। এবং এটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা আলোচনা রয়েছে, সেটা আমি ইনশাল্লাহ অ্যাফোরিজমের আলোচনার প্রসঙ্গে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখানে মূল কথাটি কি, সেখানে এই সূত্রটিটা হ্যানিম্যান কি বলছেন? It will, 5 number aphorism, it will help the physician to bring about a cure if he can find out the data of the most probable occasion of an acute disease. তিনি বলছেন যে একটা আরোগ্য সম্পাদন করতে চিকিৎসককে অত্যন্ত সহযোগিতা করবে যদি তিনি একটা অ্যাকিউট রোগের সবচাইতে সম্ভাব্য কারণটিকে সেই তথ্যটিকে যদি তিনি খুঁজে বের করতে পারেন। And the most significant factors in the entire history of the protracted oestic sickness এবং protracted oestic sickness হচ্ছে ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজের সম্পূর্ণ ইতিহাসের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপারগুলোকে যদি তিনি অনুসন্ধান করে বের করতে পারেন, তাহলে enabling him to find out its fundamental cause, তাহলে তিনি এর রোগের মূল কারণটিকে খুঁজে বের করতে পারবেন, সক্ষম হবেন। The fundamental cause of a protracted oestic sickness mostly rests upon a chronic miasm. এবং তিনি আরো বলছেন যে এই মূল কারণটি একটি ক্রনিক ডিজিজের ক্ষেত্রে মানে মূলত নির্ভর করে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে একটা ক্রনিক মায়াজমের উপর। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ধীরে ধীরে। ইন দিস ইনভেস্টিগেশন, এই অনুসন্ধান কার্যে, দ্য ফিজিশিয়ান শুড টেক ইনটু অ্যাকাউন্ট দ্য পেশেন্টস, এই অনুসন্ধান কার্যে চিকিৎসককে রোগীর কোন কোন বিষয়গুলোকে বিবেচনা করতে হবে, কোন কোন অ্যাসপেক্ট গুলোকে দেখতে হবে, তিনি সেটা উল্লেখ করছেন। ডিসার্নিবল বডি কনস্টিটিউশন, স্পেশালি ইন কেসেস অফ প্রোট্রাক্টেড ডিজিজ, তিনি বলছেন যে সুনির্দিষ্ট শারীরিক কনস্টিটিউশন, প্রকৃতি, মেন্টাল অ্যান্ড ইমোশনাল ক্যারেক্টার। তিনি এখানে খুব সুস্পষ্টভাবে আলাদা শব্দ ব্যবহার করছেন, মেন্টাল অ্যান্ড ইমোশনাল ক্যারেক্টার,
মানসিক এবং আবেগীয় বৈশিষ্ট্যগুলো, অকুপেশন, পেশা, লাইফস্টাইল অ্যান্ড হ্যাবিটস, জীবনযাত্রা এবং অভ্যাস, সিভিক অ্যান্ড ডোমেস্টিক রিলেশনশিপ, ঘরে এবং বাইরের যে সম্পর্কগুলো রয়েছে এগুলো, এইজ মানে বয়স, সেক্সুয়াল ফাংশন, যৌনাভ্যাস বা যৌন ক্ষমতা, এটসেট্রা ইত্যাদি ইত্যাদি শব্দটা অত্যন্ত সিগনিফিকেন্ট। আমি সেই প্রসঙ্গেও আলোচনা করব। তো শুরুতে আমি বলে নিচ্ছি, এই অ্যাফোরিজমটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনেক বিখ্যাত চিকিৎসক মানে স্বনামধন্য চিকিৎসকও রয়েছেন যারা খুব সংক্ষিপ্ত কেস রিপোর্টিং এর মাধ্যমে বা একদম একটা সংক্ষিপ্ত নোটের মাধ্যমে রোগীকে চিকিৎসা করতে চান। তো অ্যাকচুয়ালি হ্যানিম্যানের এই 5 নম্বর অ্যাফোরিজম অনুযায়ী এটা আদৌ হোমিওপ্যাথি নয়, সেটা সম্ভব নয়। হোমিওপ্যাথি একটা বিজ্ঞান। আপনাকে খুব সুনির্দিষ্ট পন্থায়, এখানে যা বলা হচ্ছে খুব সুনির্দিষ্ট পন্থায় অ্যাকিউট রোগের ক্ষেত্রে আপনাকে তার সম্ভাব্য কারণকে অনুসন্ধান করতে হবে, যেটাকে কে কোনটায় ট্রিগার করলো, কোনটায় এক্সাইট করলো, উত্তেজিত করলো, এবং এবং দ্বিতীয়ত হচ্ছে যে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে তিনি বলছেন যে একটা ক্রনিক মায়াজমের উপরেই মূলত রোগটি নির্ভর করে এবং তার নির্ধারণ করার জন্য আপনাকে কি অনুসন্ধান করতে হবে। এই হচ্ছে মানে প্রথম অংশের মুদ্রা কথা। এবার আমি প্রথমে অ্যাকিউট ডিজিজ সম্বন্ধে কিছু কথা বলে নিচ্ছি। স্বাভাবিকভাবে হানিম্যান যেটা সর্বপ্রথম উল্লেখ করেছেন, আপনারা যদি খুব সুনির্দিষ্টভাবে লক্ষ্য করেন তাহলে তিনি কিন্তু একটু পার্থক্য রেখেছেন। অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে তিনি বলছেন মোস্ট প্রবাবল অকেশন অফ অ্যান অ্যাকিউট ডিজিজ। একটা অ্যাকিউট ডিজিজ কিভাবে শুরু হলো, আমরা কিন্তু এখানে হানিম্যানের কাছ থেকে শিখা শুরু করে দিয়েছি এবং আমরা শিখব হানিম্যানের কাছ থেকে। সুস্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন যে অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে কোন কারণটি থেকে শুরু হলো। এই কারণের ব্যাপারটি কি একটু বোঝার দরকার রয়েছে। তার আগে বুঝতে হবে যে অ্যাকিউট ডিজিজটা আসলে কি। আগামীতে অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা অ্যাফোরিজম আসবে, কাজে এখানে যে খুব বেশি আমি লম্বা করব তা নয়। তবে মুদ্রা কথাটি বলে দিচ্ছি, অ্যাকিউট ডিজিজ অনেকে বলেন যে ক্রনিক ডিজিজের একটা স্পুলিংয়ের মতো, একটা স্ফোরণের মতো। কথাটা সম্পূর্ণ মিথ্যা না হলেও কথাটা কিন্তু অস্পষ্ট। যদি গভীরভাবে আমি আপনাদের জিজ্ঞাসা করি যে আসলে এই কথাটি দিয়ে আপনি বুঝলেন নাকি, এই অ্যাকিউট ডিজিজ হচ্ছে ক্রনিক ডিজিজের একটা স্পুলিংয়ের মতো বা একটা স্ফুরণের মতো। কেউ বলেন যে এটা বাহ্যিক এক্সটেরিয়রাইজেশন, বহিঃপ্রকাশ, ডিসচার্জ। অ্যাকচুয়ালি আপনি কি এক্সপ্লেন করতে পারবেন যে এই কথাটি দিয়ে আসলে আপনি কতটুকু গভীরভাবে কি বুঝতে পারলেন? হয়তো পারবেন, কিন্তু আমার জানা মতে বেশিরভাগ মানুষ আসলে এখানে একটু কনফিউজড হয়ে যায়। প্রথম কথা হচ্ছে মানুষের এই হানিম্যানের অর্গান অনুযায়ী আমরা আগামীতে দেখব খুব সুস্পষ্ট ভাবে তিনি বলছেন মানুষের ক্রনিক ডিজিজ গুলোর একটি মূল কারণ হচ্ছে তার মধ্যে থাকা মায়াজম। একটু আগে এই পরের লাইনই তো বলছেন তিনি। এবং মায়াজমকে যদি খুব সহজভাবে আমরা বুঝতে চাই তাহলে বলতে হবে এটা হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন। এটা বোঝা জরুরি। হানিম্যানের এই অ্যাফোরিজমটাকে বোঝার জন্য এই ধারণাগুলো, এই কনসেপ্টগুলোকে স্বচ্ছ রাখা জরুরি। খুব সিম্পলি যদি আমি বলি মায়াজমটা কি, তা হচ্ছে আমার জেনেটিক প্রিডিসপোজিশন, অর্থাৎ বংশগতভাবে, অর্থাৎ জন্মসূত্রে আমি যে দুর্বলতা নিয়ে জন্মেছি, যে প্রবণতা নিয়ে জন্মেছি, যে ভালনারেবিলিটি নিয়ে জন্মেছি, যে সংবেদনশীলতা নিয়ে জন্মেছি। একটা আরেকটু সুস্পষ্ট ভাবে বললে হয়তো আপনাদেরকে, আপনারা দেখবেন অনেক বাচ্চা জন্মায়। এই আমি আগামী শুক্রবারই একটা পোস্ট হতে যাচ্ছে সায়েন্স ক্লিনিকে। দেখবেন বাচ্চাটি খুব অল্প 10 বছর বয়সে
তার 10 বছর বয়সে তার কিডনিতে পাথর হয়েছে এবং পানি জমেছে, ইউরেটারে পানি জমে, তারপর আরোগ্য হলো হোমিওপ্যাথি, দ্যাটস ওকে ফাইন। এবং কয়েকদিন আগে একটা এইচপিএস বা হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসের একটা রোগী আমাদের এখানে সায়েন্স ক্লিনিকে ভালো হয়েছে, তার পোস্টটা আমরা দিয়েছি, আপনারা অলরেডি ডকুমেন্ট সহ কাগজপত্রগুলো দেখতে পাবেন। মাত্র 6 মাস বয়সে এই বাচ্চা পৃথিবীতে এসে কোন বদভ্যাস, কোন খাদ্যাভ্যাস, কোন কিসের মাধ্যমে গিয়েছে যে তার এত অল্প বয়সে এত ভারী রোগ। এই দুটো কেসই কিন্তু সার্জারিক্যাল কেস, অর্থাৎ সার্জারি ছাড়া যার কোনো নিষ্পত্তি হয় না। কিন্তু বাচ্চাটা কি এমন করেছিল এই পৃথিবীতে এসে যে তার এত অল্প বয়সে এই ধরনের প্রবলেম রাইজ করেছে? এর কারণ হচ্ছে বাচ্চা জন্মসূত্রে কিছু দুর্বলতা নিয়ে এসেছে। আপনি সেটাকে জেনেটিক প্রিডিসপোজিশন বলতে পারেন, যে সে জন্মসূত্রে এই কিডনি আক্রান্ত হওয়ার বা পাকস্থলী আক্রান্ত হওয়ার প্রবণতা। আপনি মায়াজম নাম দিতে পারেন, এবার তাকে কি মায়াজম সেটাকে বলতে পারেন, দ্যাটস ওকে ফাইন। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কারণ আমাদেরকে খুব বেসিকটা বুঝতে হবে। আমরা অর্গানের খুব বেসিক জায়গাটাতে আছি, আমরা আজকে ক্রনিক ডিজিজের ক্লাস করছি না। তো কাজেই আমি গ্রসলি, একদম সিম্পলি বা জেনারেলি আমি বলবো যে বাচ্চাটি একটি দুর্বলতা নিয়ে জন্মেছে। আমরা তার ম্যানিফেস্টেশন দেখতে পাচ্ছি। অনেক বাচ্চা আপনারা দেখবেন জন্মের পর থেকেই ঠান্ডা লাগছে, সর্দি লাগছে, তার একটা প্রিডিসপোজিশন, এই যে প্রবণতা। বাচ্চার কি হচ্ছে? ইনফ্লুয়েঞ্জার ভাইরাসে বারবার আক্রান্ত হচ্ছে। সে এমন একটা দুর্বলতা নিয়ে এসেছে যে ইনফ্লুয়েঞ্জার ভাইরাসে সে খুব সহজেই ট্রিগার হচ্ছে, বা ড্রাফট দমকা বাতাসে, ঘাম অবস্থায় দমকা বাতাস লাগলে তার ঠান্ডা লেগে যাচ্ছে। আপনি বলতে পারেন এক ধরনের ভালনারেবিলিটি নিয়ে জন্মেছে, যেখানে ড্রাফটে সে আক্রান্ত হবে, রাইট? আমরা এরকম বহু ঘটনাই দেখতে পাই যে বিভিন্ন দুর্বলতা নিয়ে বাচ্চারা জন্মায়। কেউ আছে খুব পাইলোরিক স্টেনোসিসের বাচ্চা পেটের ডিস্টারবেন্স নিয়ে জন্মেছে, তার এই এলিমেন্টারি ক্যানেলের এক ধরনের প্রিডিসপোজিশন নিয়ে জন্মেছে, হেরিডিটারি, জেনেটিক, বংশের থেকে নিয়ে এসেছে। কাজে একদম 6 মাস বয়সে তার মধ্যে প্রবলেমটা দেখা দিয়েছে। মায়াজম বুঝতে গেলে আপনাকে আজকে এটা বুঝতে হবে। অ্যাকচুয়ালি মায়াজম নিয়ে আমি একটা সুবিস্তৃত ভিডিও, একদম খুব স্বচ্ছ, একদম ক্লিয়ার কনসেপ্ট যুক্ত একটা আলাদা ভিডিও আমি দেব, কারণ এটা ক্রনিক ডিজিজ সাবজেক্টের মূলত অংশ। তো কাজেই সেটা আমি আলাদাভাবে উপস্থাপন করবো এবং আপনারা লক্ষ্য রাখবেন আমাদের পেজগুলোতে সেগুলো পাবলিশ হবে ইনশাল্লাহ। আলাদা একটা ভিডিও আমি দেবো, যেন ওই মায়াজমের কনফিউশন গুলো দূর হয়। তো আজকে আমরা এটুকু বুঝে নিই, এটুকু যদি বুঝতে পারেন তাহলে আমার সেই ভিডিওটা আপনারা খুব সহজেই অনুধাবন করতে পারবেন। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে তাহলে, যে একজন বাচ্চা, এবং এই ব্যাপারটি, এটা কি শুধু হোমিওপ্যাথির কথা? এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। এটা অ্যালোপ্যাথরা শেয়ার করেন, এটা ইউনানি শেয়ার করে, এটা আয়ুর্বেদে শেয়ার করে, সবাই শেয়ার করে যে মানুষ জন্মসূত্রে কিছু দুর্বলতা নিয়ে জন্মাতে পারে বা জন্মায় অবিরত, অনেক ভয়ানক দুর্বলতা নিয়ে জন্মাতে পারে। তো এটাকে এই যে প্রিডিসপোজিশন, প্রবণতা, খুব সিম্পলি মনে রাখেন যে বংশগতভাবে আমরা যে প্রবণতাটি নিয়ে জন্মাই এটাকে আসলে মায়াজম বলে। এবং এই মায়াজম ছাড়াও প্রবণতা আমাদের মধ্যে অনেক সময় সৃষ্টি হয়, সেটাকে শুধুমাত্র প্রিডিসপোজিশন বলে, সেটাকে জেনেটিক প্রিডিসপোজিশন বলা হয় না। এবং এই প্রিডিসপোজিশন গুলোকেই হোমিওপ্যাথিতে বলা হয় লেয়ার, মানে একজন মানুষের শরীরে বিভিন্ন লেয়ার। একটা উদাহরণ দিচ্ছি তাহলেই বুঝবেন। ধরুন একজন মানুষ খুব মাথায় আঘাত পেল, আমার জীবনে বেশ কয়েকটি কেস এরকম দেখেছি, তারপর থেকে তার কিছু কমপ্লেক্সিটি রাইজ করলো, কিছু মেন্টাল সিমটমস এর চেঞ্জ আসলো, হয়তো 2-1টা, এবং সামান্য কিছু পরিবর্তন। আমি দেখেছি যে ন্যাট্রাম মিউরের রুগীদের এই প্রবণতাটা বেশি থাকে এবং এখানে ন্যাট্রাম সালফের একটা লেয়ার ক্রিয়েট করে। তো কি হয়, ন্যাট্রাম মিউর দিয়ে আপনি ট্রিটমেন্ট করছেন, রুগীর সম্পূর্ণ ভালো হওয়ার কথা হচ্ছে না। তারপর একটা সময় রুগী মাথা ব্যথা যাচ্ছে না, কেন যাচ্ছে না, যাওয়ার কথা বিভিন্ন ভাবে, একটা সময় হয়তো আপনি জানতে পারলেন তার মাথায় একটা আঘাত লেগেছিল। এটা কিন্তু বংশে থেকে আসেনি, তার মাথায় একটা আঘাত লেগেছিল এবং সেই আঘাতটি লাগার পর থেকে এই মাথা ব্যথার উৎপত্তি। এবার ন্যাট্রাম সালফের
আরো দুই একটা বৈশিষ্ট্য আপনি দেখতে পেলেন এবং ট্রান্সাল প্রেসক্রিপশন করার পরে সেই রোগীটি দেখবেন আরোগ্য হচ্ছে। আমরা আর্নিক্যাল লেয়ার দেখি, ইগনেশিয়াল লেয়ার দেখি, এরকম বিভিন্ন ধরনের লেয়ার আমরা দেখতে পাই এবং প্রায় এখন কমপ্লেক্স, বেশিরভাগ রোগী কমপ্লেক্স এবং তাদের মধ্যে একাধিক লেয়ার থাকে। এই লেয়ার গুলো মায়াজম নয়, জেনেটিক্যালি যে লেয়ার গুলো আমাদের মধ্যে আসে সেগুলো হচ্ছে মায়াজম। এটা একটা দুর্বলতা, একটা প্রবণতা। তো এই প্রবণতা এবং এই বংশগত প্রবণতা, হেরিডিটারি প্রবণতা, এই বৈশিষ্ট্যের ভিত্তিতে যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনি নিজের চোখে মানুষের মায়াজম গুলোকে দেখতে পাবেন। এর চাইতে বেশি কমপ্লেক্স আপাতত করার প্রয়োজন নেই, আগে এটাকে দেখা শিখুন। তো যেহেতু আমার মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের, আমি যে উদাহরণটি দিয়েছিলাম সেটা দিয়ে কথা বলছি, অ্যাকিউটটা বোঝাতে গিয়ে অ্যাকিউট জিনিসটা আসলে কি। যেহেতু আমার ইনফ্লুয়েঞ্জা বা স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্যাফাইলোকক্কাস, যাদের যে গলা ব্যথা, পুজ হওয়ার, টনসিলাইটিসের একটা প্রবণতা আছে, স্ট্যাফাইলোকক্কাস যে প্রবণতা যার আছে, এবার তার বারবার এই ঘটনাটি ঘটতে থাকবে যেহেতু তার প্রিডিসপোজিশন আছে। তো যখন তার গলা ব্যথা দেখা দিবে বা গলায় টনসিল বড় হয়ে পুজ হবে কিংবা তার ইনফ্লুয়েঞ্জা দেখা দিবে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দরুন, তখন কিন্তু আপনি বলবেন, কি বলবেন, তার একটা অ্যাকিউট দেখা দিয়েছে। এবং এই অ্যাকিউটটা দেখা দেওয়ার জন্য একটা শর্ত হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টরে এক্সপোজার করা। ট্রিগারিং ফ্যাক্টরে এক্সপোজার করা অর্থাৎ আপনার সেই ভাইরাস, সেই সিচুয়েশন কিংবা যা করলে ভাইরাস আপনার মধ্যে অ্যাক্টিভ হতে পারবে, আপনাকে সংক্রামিত করতে পারবে, সেই ধরনের সিচুয়েশনে যাওয়া। আর এই কাজটি করার জন্য এই ভাইরাস, ব্যাকটেরিয়া বা যে কোনো ট্রিগারিং ফ্যাক্টর, এক্সাইটিং ফ্যাক্টরকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে আসলে অ্যাকচুয়ালি এনার্জি খরচ করতে হয়, মানে আমাদের এনার্জির ঘাটতি পড়তে হয়, আমাদের ইমিউনিটিকে দুর্বল হতে হয় যে তারা অ্যাক্টিভ হতে পারবে। যেমন আপনি অনাহারে থাকলেন, প্রচুর হাঁটলেন, ক্লান্ত হয়ে পড়লেন, শরীরে গরমের থেকে গিয়ে ঠান্ডা এসি ঘরে ঢুকলেন, এই টেম্পারেচার চেঞ্জ শরীর অ্যাকোমোডেট করতে পারছে না। আপনি দেখবেন যতগুলো কারণে আমরা অসুস্থ হই সেখানে একটা এনার্জি ড্রেইনের ব্যাপার থাকে। লক্ষ্য করুন, আমি বলছি, আপনি প্রচন্ড ক্ষুধার্ত, আপনার এনার্জি ড্রেইনেজ হয়েছে। আপনি অতিরিক্ত খেয়ে ফেলেছেন, আপনার এটাকে প্রসেস করতে, হজম করতে, অ্যাসিমিলেট করতে আপনার এনার্জি খরচ হবে। আপনি প্রচুর গরমে গিয়েছেন, শরীরে কুলিং সিস্টেম অ্যাক্টিভ হয়েছে, প্রচুর ঘাম নিঃসরণ করেছে, আপনার এনার্জি ড্রেনেজ হয়েছে। আপনি প্রচন্ড শীতে গিয়েছেন, আপনার শরীরকে উত্তাপ করতে আপনার শরীরের প্রচুর এনার্জি খরচ করতে হয়েছে। এই যে দুর্বল মুহূর্তগুলো তৈরি হয়, তারপরেই কিন্তু আমাদের শরীরে অসুস্থতাগুলো দেখা দেয়। আশা করি আপনারা এই কনসেপ্টটি, এই ট্রিগারিং ফ্যাক্টর, এক্সাইটিং ফ্যাক্টরের ব্যাপারটি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। একজন মানুষের শরীর দুধ হজম করতে পারে না, সে খেলো এবং তারপর তার ডায়রিয়া দেখা দিল, তখন কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণ এনার্জি শরীরে খরচ হয়ে গিয়েছে অলরেডি। এরপর তার অ্যাকিউট এক্সারসারবেশন অফ ক্রনিক ডিজিজ অথবা অ্যাকিউট ডিজিজ গুলো ম্যানিফেস্টেশন ঘটে। তো এবার আমার কথা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা অ্যাকিউটে আমরা আইডেন্টিফাই করতে পারি বা না পারি, সেখানে কিন্তু একটা কারণ থাকে। মোস্ট অফ দ্য অ্যাকিউট কেসেস একটা কারণ, একটা ট্রিগারিং ফ্যাক্টর, একটা এক্সাইটিং ফ্যাক্টর থেকে কিন্তু শুরু হয়। তো যদি কোন চিকিৎসক, হ্যানিম্যান এই অ্যাফোরিজমটিতে বলছেন, যদি কোন চিকিৎসক সেই অকেশন, সেই কারণটিকে খুঁজে বের করতে পারেন, তাহলে চিকিৎসাটা খুব সহজ হয়ে যায়। খুব সিম্পল কথা। আমার অ্যাকিউট ডিজিজ নিয়ে একটা আলাদা ভিডিও আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। আমার টাইমলাইনেও পাবেন, এছাড়া সায়েন্স ক্লিনিকের পেজেও পাবেন। অ্যাকিউট ডিজিজের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, তাহলে আরো কনসেপ্টটা পরিষ্কার হবে অ্যাকিউট ডিজিজ সম্বন্ধে। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন ওই ক্রনিক ডিজিজের স্ফুরণ। এটা কথা সত্য, ক্রনিক ডিজিজ না থাকলে আমার অ্যাকিউটটা হতো না, কারণ আমার একটা ভালনারেবিলিটি, আমার একটা দুর্বলতা, আমার সাসেপ্টিবিলিটি, আমার ওই ট্রিগারিং ফ্যাক্টর গুলোর প্রতি সেন্সিটিভিটি বা ওই ভাইরাস, ব্যাকটেরিয়া গুলোর প্রতি আমার দুর্বলতা, এটা ছাড়া তো আর অ্যাকিউটটা হয়নি।
কিন্তু তারপরেও আরো কিছু শর্ত ছিল, আরো কিছু কারণ ছিল, সেগুলো আমি এক্সপ্লেন করলাম। হ্যানিম্যান বললেন সেই কারণগুলোকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি অতি সহজেই অ্যাকিউটের ট্রিটমেন্টটা করতে পারবেন। আশা করি অ্যাকিউটের হ্যানিম্যান এখানে কি বলেছেন অ্যাকিউটের ব্যাপারে, এই ব্যাপারটি সম্বন্ধে আপনাদের ধারণা স্বচ্ছ। কিন্তু ক্রনিকের বেলায় কিন্তু ব্যাপারটি এত সরল নয়। ক্রনিকের বেলায় হ্যানিম্যান বলছেন যে আপনার জানতে হবে এই যে প্রিডিসপোজিশন, এই প্রিডিসপোজিশন আপনার রোগের কারণ, এবং এই প্রিডিসপোজিশনের ধরনকে বুঝতে, এই প্রিডিসপোজিশনকে সম্পূর্ণভাবে উদ্ঘাটিত করতে, এই প্রিডিসপোজিশনের সম্পূর্ণ রূপটিকে চিনতে, ব্যক্তির মধ্যে তার সম্পর্ক কি, কিভাবে তা বিরাজমান, কিভাবে তাকে প্রভাবিত করছে, কিভাবে তার ম্যানিফেস্টেশন, এই সমস্ত কিছুকে বুঝতে আপনাকে এবার ওই একটি কারণের উপর নির্ভর করলে চলবে না। এবার কিন্তু তার বিভিন্ন ধরনের কারণ, তার জীবনের সম্পূর্ণ হিস্টোরি, হ্যানিম্যান বলছেন তার জীবনের সম্পূর্ণ। এবার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, একজন মানুষের জীবনের সম্পূর্ণ হিস্টোরি আমরা কি একবার বসে সমস্ত কিছু লিখতে পারবো? মানে এটা কি বায়োগ্রাফি লেখা? মানে অনেকেই কিন্তু এটা মনে করেন যে কেস, ক্রনিক ডিজিজের কেস টেকিং মানে হচ্ছে একদম সুবিস্তৃত 50 পৃষ্ঠার তার বায়োগ্রাফি লেখা। না, ব্যাপারটি এরকম নয়, ব্যাপারটি এরকম নয়। আপনি যদি পেশেন্টের কেস টেকিং শুরু করেন, যেগুলো নিয়ে আমরা কেস টেকিং এর অ্যাফোরিজম গুলো নিয়ে যখন আমরা কথা বলবো তখন কিন্তু কেস টেকিং এর একটা সুবিস্তৃত আলোচনা হবে। আপনারা যদি কেস টেকিং এর, এখানে সংক্ষেপে যা বলছি, আপনারা যদি রোগীর হিস্টোরি টেকিং শুরু করেন, তার বংশগত প্রবণতা, তার অতীত রোগের ইতিহাস যদি শুরু করেন তাহলে, এবং সেই সাথে রোগীর গুরুত্বপূর্ণ কিছু মেন্টাল ইমোশনাল অ্যাসপেক্ট যদি শোনা শুরু করেন, তার প্রবণতা, তার সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেখানে রোগীর মধ্যে আপনি দেখতে পাবেন কিছু কনফ্লিক্ট, কিছু কনফিউশন। এবার সেগুলোতে একটু মনোযোগ দিলেই কিন্তু তার জীবনের বিভিন্ন ঘটনাগুলো বের হয়ে আসবে, এবং সেটা আমরা কেস টেকিং অধ্যায়ে, অর্থাৎ কেস টেকিং এর অ্যাফোরিজম নিয়ে যখন আমরা কথা বলবো এই ব্যাপারগুলোতে আমরা বিস্তারিত যাবো। আজকে আমাদের যেহেতু প্রসঙ্গ এটা নয়, আমরা সেখানে বিস্তারিত যাচ্ছি না। তো যে কথাটি বলতে চাচ্ছিলাম, যদি আমরা সেই হিস্টোরির, হ্যানিম্যান যা বলছেন যে সেই হিস্টোরির থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোকে উদ্ঘাটন করতে পারি, তাহলে আমরা সেই ক্রনিক মায়াজম, অর্থাৎ সেই কোন দুর্বলতাটি নিয়ে এসেছে আরেকটু সুস্পষ্ট করে বললে হয়তো আমরা সুবিধা হবে। আপনার সামনে যে রোগী আছেন, তার পাশে হয়তো আরেকজন আছেন, তার স্ত্রী হতে পারেন, তার কোনো বন্ধু হতে পারেন, তার বাবা মা হতে পারেন। আপনি যখন কথা শুরু করলেন, আপনি বললেন যে আপনার মন মেজাজ কেমন থাকে, খুব সিম্পলি জিজ্ঞাসা করেছেন। রোগী বলল যে, বা তার গার্জেন বললো ওর মন মেজাজ খুব খারাপ। সে রোগী হয়তো অস্বীকারই করলো, না আমার মন মেজাজ এত খারাপ না, আমার মন মেজাজ ভালোই আছে। তোমরা কি বলো? তোমরা যখন আমার কথা শোনো না, আমার কথা মনোযোগ দাও না, তখন আমার মেজাজ খারাপ হয়। আপনি ইরিটেবিলিটি বাদ দেন, রোগী অস্বীকার করেছে, কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গিয়েছেন, রোগী তার মতের বিরোধিতা সহ্য করতে পারে না। অ্যাকচুয়ালি হিস্টোরি টেকিং গুলো এভাবে হয়, রোগী অজান্তেই তার সমস্ত তথ্যগুলো দিয়ে দেয়। আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম আর কি। কিংবা তাকে জিজ্ঞাসা করলেন আপনার ভয় কিসে, সে হয়তো বলবে আমার ভূতের ভয় আছে, উপর থেকে নিচের দিকে তাকালে ভয় আছে, বজ্রপাতে ভয় আছে, বা তেলাপোকায় ভয় পাই, বা মাকড়সা দেখলে ভয় পাই। পেশেন্ট তার নিজের সেই কথাগুলো বলছে। এগুলো কি মিন করে? সে কিন্তু একটা ভালনারেবিলিটি নিয়ে এসেছে। যতক্ষণ পর্যন্ত এই ভয় কেন মানুষের থাকবে না? সব মানুষেরই যেগুলো বিপজ্জনক বিষয়, বিপজ্জনক ব্যাপার, সেগুলো নিয়ে ভয় থাকতে পারে, কিন্তু তা যখন একটু স্বাভাবিকের চাইতে এক্সট্রা এক্সাজারেটেড অবস্থায় চলে যায়, বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, সেগুলো সবই আমাদের রোগীর সেই দুর্বলতা মিনিং। এই সিচুয়েশনে আমি আমার নিজের কন্ট্রোলে থাকি না, আমি নিজের ক্ষতি করি এবং আমাদের আশেপাশের মানুষদের ক্ষতি করে বেড়াচ্ছি। বাস, আপনি কিন্তু তার দুর্বলতা পেয়ে গেলেন। হ্যানিম্যান বলছেন, এভাবেই বলছেন যে এই যে মানুষের যে বৈশিষ্ট্য, তার যে দুর্বলতাগুলো, সে বংশগত সূত্রে হোক আর অর্জিত হোক,
যে কোনো ভাবে হোক এই দুর্বলতাগুলোর সম্পূর্ণ চিত্রটি স্বাভাবিক অবস্থা থেকে এর সম্পূর্ণ বিচ্যুতিপূর্ণ অবস্থা, অর্থাৎ স্বাভাবিক থেকে তার ব্যতিক্রম অবস্থার সম্পূর্ণ চিত্রটি যদি আপনি নির্ধারণ করতে পারলেন, আপনি আসলে কেস টেকিংটা করলেন। এবং এখানে কিন্তু রোগীর সমস্ত ভালনারেবিলিটি, সাসেপ্টেবিলিটি, দুর্বলতা, এই সমস্ত কিছু উঠে আসবে। এই চিত্র, এই যে রোগীর দুর্বলতা, এই যে রোগীর ভালনারেবিলিটি, আমরা কি বলেছিলাম একটু আগে, যে আমি বংশে থেকে জেনেটিক প্রিডিসপোজিশন, দ্যাট মিনস আই হ্যাভ এ উইকনেস ইন মাই কনস্টিটিউশন, রাইট? আমি একটু আগে কিন্তু এই কথাটি বলেছি যে আমাদের মায়াজম মানে হচ্ছে আমি বংশে থেকে কিছু দুর্বলতা পেয়েছি। সেটা হতে পারে আমার মনের জায়গায়, হতে পারে আমার আবেগের জায়গায়, হতে পারে আমার শরীরের জায়গায়। হ্যানিম্যান সেটাকে নির্ধারণ করার জন্য সুনির্দিষ্ট কিছু তথ্যের উল্লেখ করলেন, যে আমরা যদি এই জায়গাগুলোতে খোঁজ করি, তার ব্যাপক বিস্তৃত গবেষণালব্ধ অভিজ্ঞতার থেকে বললেন, এই জায়গাগুলোতে যদি আমরা অনুসন্ধান করি, তাহলে আমরা খুব সহজেই রোগীর এই চিত্রটি, এই ভালনারেবিলিটি, রোগীর এই মায়াজমেটিক ক্যারেক্টারিস্টিক্স গুলো বা ক্যারেক্টারিস্টিক্স অফ জেনেটিক প্রিডিসপোজিশন আর হেরিডিটারি প্রিডিসপোজিশন গুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো, চিত্রায়িত করতে পারবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন 5 নাম্বার অ্যাফোরিজম অনুযায়ী কেন একটা প্রপার সুচিন্তিত বিচক্ষণ কেস টেকিং ছাড়া হোমিওপ্যাথি করা সম্ভব নয়। হোমিওপ্যাথির নামে অন্যপ্যাথি করে অনেকে তাদের সেলফ ইনিশিয়েটেড এক ধরনের হোমিওপ্যাথি করে, যেটা আসলে হানিম্যানের হোমিওপ্যাথির সাথে কোনো মিল নেই, বা হানিম্যান স্বীকৃত নয়, হানিম্যানের কাছ থেকে অস্বীকৃত। আপনারা নিশ্চয়ই 5 নাম্বার অ্যাফোরিজমের আলোকে বুঝতে পারছেন যে যারা এই 5 নাম্বারের এই বৈশিষ্ট্যগুলো অ্যাকিউটের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে এবং ক্রনিক রোগের চিকিৎসার ক্ষেত্রে যারা এই বৈশিষ্ট্যগুলোকে বিবেচনা করবেন না, তারা আদতে হানিম্যানের হোমিওপ্যাথি করছেন না, তারা অর্গাননের হোমিওপ্যাথিটা করছেন না। এবার আমরা দেখি হানিম্যান কি কি বিবেচনা করতে বলেছিলেন, রাইট? আমরা সেই বিষয়গুলো একটা একটা করে বুঝে নিব। আমরা দেখবো যে আমাদের আলোচনায় অলরেডি কিন্তু এই বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে। যেমন হানিম্যান প্রথমেই বলছেন ডিসার্নিবল বডিলি কনস্টিটিউশন, সুনির্দিষ্ট বডি কনস্টিটিউশন। এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে বহু কনফিউশন আছে বহুভাবে। প্রথমত কনস্টিটিউশন শব্দটি নিয়েই অনেকের বিভ্রান্তি রয়েছে। কনস্টিটিউশন বলতে আমরা বুঝি, যেমন আমাদের কল্পনায় ভাসে যে ক্যালকেরিয়াকার, থলথলে গোস্ত হবে, হ্যাঁ, রিল্যাক্স ফ্ল্যাবি মাসল, ডিমের আকাঙ্ক্ষা, এই সেই, এগুলো কনস্টিটিউশন, সন্দেহ নেই। এগুলো বডিলি কনস্টিটিউশন। বডিলি কনস্টিটিউশন, নট মেন্টাল অর ইমোশনাল। অ্যাকচুয়ালি যদি মেন্টাল, ইমোশনাল এবং শরীরকে একত্র করা হয়, তাহলে মানুষকে কনস্টিটিউশনালি এভাবে ক্লাসিফিকেশন করার কোনো উপায় থাকবে না। সেটা আলাদা প্রসঙ্গ, আলাদা আলোচনা। এই তিনটিকে একত্র করলে প্রত্যেকটা মানুষ আলাদা, এটা তো আপনারা বুঝতে পারেন, ইন্ডিভিজুয়াল, এবং প্রত্যেকের সেই ইন্ডিভিজুয়ালিটির ভিত্তিতে আমাদের প্রেসক্রিপশন করতে হয়। কাজে কনস্টিটিউশন নিয়ে বহু জায়গায়, বহু বইতে বহু ধরনের আলোচনা আছে। টেম্পারামেন্ট, ডায়াথিসিস, অ্যাকচুয়ালি এগুলো হোমিওপ্যাথি আসার আগের ধারণা, যেগুলো পরিভাষাগতভাবে হোমিওপ্যাথিতে অনেক সময় ব্যবহার করা হয়েছে। কিন্তু কেউ যদি সত্যিকার অর্থে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে চান, ডিসক্যাশিয়া, ডায়াথিসিস, টেম্পারমেন্ট, এগুলোকে যদি, তাহলে কনফিউশনে পড়বেন। বা কনস্টিটিউশন, যা হিপোক্রেটাস ওই সময় 4টা হিউমারের কথা বললেন, বা এরকম বহুভাবে কনস্টিটিউশনের ডিভিশন করা হয়েছে, সেই ডিভিশনগুলোর মধ্যে যদি আপনি ঢোকেন, তাহলে কিন্তু আপনি হানিম্যানের দৃষ্টিভঙ্গি বুঝতে পারবেন না। হানিম্যান এখানে কি বলছেন? হানিম্যান প্রথমত বলছেন বডিলি কনস্টিটিউশন, খুব সুনির্দিষ্ট, ডিসার্নিবল বডিলি কনস্টিটিউশন, নির্ণয়যোগ্য, সুনির্দিষ্ট, নির্ণয়যোগ্য সুনির্দিষ্ট বডিলি কনস্টিটিউশন। কিভাবে নির্ণয় করবেন আপনি? প্রথম প্রশ্ন। আমরা বডিলি কনস্টিটিউশন কিভাবে বুঝতে পারি? অ্যাকচুয়ালি অনেকে আছেন চোখ সাদা না নীল, চুল কালো, শরীরের রং কালো, ডার্ক কমপ্লেকশন। শুধু তাই না, ভয়ানক ব্যাপার হচ্ছে আমাদের রেপার্টরিতেও এগুলো যুক্ত করা আছে। ডার্ক কমপ্লেকশন, হ্যাঁ, ডার্ক কি ব্লু আইজ,
এগুলো দেখে যদি আপনি প্রেসক্রিপশন করতে যান, নিঃসন্দেহে আপনি কনফিউজড হবেন। আমাদের হোমিওপ্যাথিতে এরকম ভুল শিক্ষার দরুন বহু ধরনের ত্রুটি বিদ্যমান। আমি অল্প কথায় বলে দিচ্ছি এই বডিলি কনস্টিটিউশন জিনিসটা কি। অ্যাকচুয়ালি প্রতিটি মানুষ আলাদা। আমরা যখন কোনো একটা ওষুধের প্রুভিং করতে যাই, কোনো ওষুধ কোনো ব্যক্তিতে কোনো ধরনের শারীরিক গঠন বা প্রবণতায় বৈশিষ্ট্যে খুব ভালো প্রুভিং হয়, সেন্সিটিভ সেই পেশেন্টগুলো থাকে। তো যেমন যারা একটু খুব থলথলে গোষ্ঠযুক্ত, মোটা সোটা এবং থলথলে গোষ্ঠযুক্ত, প্রচুর ঘামে এবং যাদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে শরীরে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব ওষুধটা প্রয়োগ করার পর দেখা যায় যে তারা খুব ভালো প্রুভিং করে। এটা যখন বহুবার দেখা গেছে, তখন বলা হয়েছে যে এই ধরনের শারীরিক কনস্টিটিউশন ক্যালকেরিয়া। অ্যাকচুয়ালি এই ধরনের কনস্টিটিউশন গুলো এক ধরনের উইকনেস, আমাদের এক ধরনের দুর্বলতা, স্বাভাবিক অবস্থার থেকে এক ধরনের বিচ্যুতি। তারা একটা নির্দিষ্ট ওষুধের প্রতি প্রচন্ড সেন্সিটিভ হয়ে থাকে এবং সেটাই আমরা আসলে বাস্তবে প্রুভিং এর সময় দেখতে পাই। এই হচ্ছে কনস্টিটিউশনের ঘটনা। এখানে নীল চোখ, লাল চোখ, ওই কালো চুল, এইগুলো আসলে কালো মানুষ, সাদা মানুষ, এইগুলো আসলে কনস্টিটিউশনের অন্তর্ভুক্ত বিষয় নয়। যে কয়টা বিষয় প্রুভিং এর সাথে সম্পর্কিত, সেই কয়টা বিষয় আমাদের জন্য নির্ণয়যোগ্য। ক্যালকেরিয়ার বেলা আমরা বলতে পারি যে থলথলে গোষ্ঠযুক্ত, কিন্তু একটা মানুষকে আপনি ক্যালকেরিয়া প্রুভিং এর সময় ক্যালকেরিয়া কার্ব খাইয়ে তার গোষ্ঠকে থলথলে বানানো হয়নি, তাকে গরম কাতর থেকে শীত কাতর বানানো হয়নি, তাকে ডিমের পছন্দ ভ্যারিয়েশন, যাই হোক, যেটা বলতেছিলাম আমি, যে কাজেই কনস্টিটিউশনের বিবেচনা হচ্ছে একজন ব্যক্তির মধ্যে কোন ধরনের সেন্সিটিভিটি, শারীরিক সেন্সিটিভিটি বিদ্যমান, এটা হচ্ছে, বা কোন ধরনের গঠন প্রকৃতি বিদ্যমান, যা থেকে আমি বুঝতে পারি এই ওষুধটি উপযুক্ত হতে পারে। যেমন বেলেডোনার কথা ভাবা যেতে পারে, প্রথম দিকের প্রবি, হানিম্যানের প্রবি, যে তাদের মধ্যে অনেকটা রক্তোচ্ছ্বাস প্রবণতা, ইনফ্ল্যামেটরি কন্ডিশন, খুব অ্যাক্টিভিটি, ভিভিডনেস, লাইভলিনেস, লাউডনেস, এগুলো থাকে। খুব খুব অ্যাক্টিভনেস তাদের মধ্যে আমরা দেখতে পাই। এই ধরনের বৈশিষ্ট্য পরবর্তীতে যেগুলোকে নাম করা হয়েছে প্লেথোরিক, এইসব নাম দেওয়া হয়েছে, কিন্তু আসলে এই ধরনের একটি চিত্রকে বলা হয়। এই বডিলি কনস্টিটিউশনকে আপনার লক্ষ্য করতে হবে এবং খুব সতর্কতার সাথে এটা আমরা লক্ষ্য করতে পারি, এটা আমাদের সহযোগিতা করবে। দেন তারপর হানিম্যান আলাদাভাবে বলছেন, দুটো শব্দ ব্যবহার করেছেন, জিস্ট, গ্যামন, জার্মানিতে। এই শব্দ দুটির মাধ্যমে তিনি আলাদাভাবে উল্লেখ করছেন মানসিক প্রবণতা এবং আবেগের প্রবণতা। মন এবং আবেগকে আপনাদের চিনতে হবে, আলাদা করে চিনতে হবে। এ দুটো এক জিনিস নয়। আমি যদি খুব সংক্ষেপে বলি, তাহলে মন হচ্ছে আমাদের যন্ত্রগত পদ্ধতি, মন আমাদের ব্রেইনের অ্যাক্টিভিটি, মন আমাদের, আর আবেগ ব্যাপারটি হচ্ছে তার অনুভূতি। একটা হচ্ছে কাজের সাথে যুক্ত, ফাংশনের সাথে যুক্ত, আর একটা ফিলিং এর সাথে যুক্ত। আপনি দেখবেন হানিম্যান বিভিন্ন জায়গায়, আগামী আলোচনাগুলোতে আমরা সেগুলো দেখতে পাবো, হানিম্যান বিভিন্ন জায়গায় ফাংশন এন্ড ফিলিং শব্দ দুটো খুব বেশি বারবার ব্যবহার করেছে। ফাংশন এবং ফিলিং, হ্যাঁ, এর একটি পর্যায়ে আমাদের নার্ভাস সিস্টেম আসবে, মনের একটি পর্যায়ে আমাদের নার্ভাস সিস্টেম আসে, যারা আমাদের শরীরের অন্তর্ভুক্ত। কিন্তু এটি তিনটি আলাদা আলাদা বিভাজন। আসলে মানুষ এমন ইন্টিগ্রেটেড ভাবে সৃষ্টি, আপনাকে একটির সাথে আরেকটি খুব গভীর ভাবে যুক্ত, কিন্তু আপনাকে স্বরূপগুলো চিনতে হবে। মন, একটা উদাহরণ দিয়ে বোঝালে ব্যাপারটি বুঝবেন। ধরুন আমি কোনো কিছু পড়লে মনে বুঝতে পারছি না, এর মানে কি? আমার ডিফিকাল্টি অফ কম্প্রিহেনশন, আমার ব্রেন ফাংশন করছে না। কিংবা আমি কোনো কিছু মনে রাখতে পারছি না, তার মানে আমার মেমোরি ডিসঅর্গানাইজড হয়ে গিয়েছে, আমার মেমোরি ফাংশন করছে না। কিংবা আপনি আত্মহত্যার, সুইসাইডাল টেন্ডেন্সি, সিরিয়াস
সুইসাইডাল টেন্ডেন্সি ক্রিয়েট করেছে, তার মানে আপনার ইচ্ছা শক্তির জায়গাটাতে বিকৃতি এসেছে। এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে মন। কিন্তু আপনার ওই সুইসাইডের সাথে যে স্যাডনেসটা, ডিপ্রেশনটা ছিল, ফিলিংটা ছিল, কিংবা আপনি বিরক্ত, আপনি পড়তে চাচ্ছেন না, আপনার অ্যাভারশন টু স্টাডি, যেহেতু বুঝতে পারি না, এই যে অনুভূতিটা, এটা হচ্ছে আপনার আবেগ। আমি খুব সংক্ষেপে বললাম যে এগুলো নিয়ে হয়তো আগামীতে আরো বিশদ আলোচনা ক্রমান্বয়ে চলে আসবে যদি আপনাদের আগ্রহ থাকে। এবং তারপর শরীর, তো আমরা বডি কনস্টিটিউশন এবং শরীরের প্রসঙ্গগুলো নিয়ে তো আমরা আলোচনা কিছুটা করেছি। তো যাই হোক, আপনাকে এই মানুষের মন এবং তার ইমোশনের জায়গাটিকে অনুসন্ধান করতে হবে। কেন অনুসন্ধান করতে হবে? আমাদের বেশিরভাগ চিকিৎসক যে কারণে কনফিউশনে পড়েন এবং বড় ভুলটি করেন, তা হচ্ছে তারা মনে করেন যে এই ক্ষেত্রটাতে, অর্থাৎ এই মন আর আবেগের জায়গায় ব্যক্তির পার্সোনালিটি প্রোফাইল তৈরি করতে হবে, অর্থাৎ তার ক্যারেক্টারিস্টিক, তার বৈশিষ্ট্য, এগুলো তৈরি করতে হবে। এবং এটা সম্পূর্ণরূপে ভুল না, এটা নয়। আপনারা শুনে আশ্চর্য হবেন, কারণ আসলে এই ভুলটা এত বেশি প্রচলিত, এত বেশি বিদ্যমান, যে আজকে আমি যখন বলবো এটা ভুল, তখন অনেকেরই আরো মনে হবে যে আরো মনে বেশি কনফিউজ করলাম। না, ব্যাপারটি এরকম নয়। আপনারা লক্ষ্য করে দেখুন, আমি আমার আলোচনার শুরুতেই বলেছিলাম যে মনের জায়গা বা আবেগের জায়গাটাতে আপনি যখন অনুসন্ধান করবেন, তখন আপনি তাকে সিমটমস বলে বিবেচনা করতে পারেন যখন তার স্বাভাবিক অবস্থার থেকে বিচ্যুত হয়েছে, এবং স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুত হওয়ার এই বৈশিষ্ট্যটি প্রকাশ পায় যে তার সেই বৈশিষ্ট্যটি, তার সেই ক্যারেক্টারটি, তা মনের হোক, আবেগের হোক, তার নিজের অথবা তার পারিপার্শ্বিক সমাজ, মানুষ, পরিবার, এদের ক্ষতি সাধন করবে, কোন একটা বিরক্তির কারণ হবে, ক্ষতির কারণ হবে। ঠিক ওই পর্যায় থেকে, এবং আরেকভাবে এটা আমি সবসময় এক্সপ্লেন করি, আপনার কোনো ক্যারেক্টার যদি আপনাকে পরিচালিত করে, তাহলে সেটা অবশ্যই লক্ষণ, সিমটমস। কিন্তু আপনার কোনো ক্যারেক্টারকে যদি আপনি পরিচালিত করতে পারেন কোন রকমের ক্ষয়ক্ষতি ছাড়া, যেমন আমার প্রচন্ড রাগ, আমি সেটা সাপ্রেস করতে পারি, রাগকে দমিয়ে রেখে গলা ব্যথা, বুক ব্যথা, বুকে চাপ ধরে গিয়েছে, চোখ দিয়ে পানি এসে গিয়েছে, চোখ লাল টকটকে হয়ে গেছে, সাপ্রেস করতে করতে আমি স্ট্যাফিসেরিয়া রোগীতে পরিণত হয়ে গেলাম। এটা সাপ্রেশন। কিন্তু যদি এই হয় যে আমার রাগ উঠেছে, আমি তখন সুচিন্তিত ভাবে ভাবতে পারছি আমার এই রাগটি সঙ্গত নাকি অসঙ্গত, এটাকে আমি প্রকাশ করা সঙ্গত নাকি অসঙ্গত, যৌক্তিক ভাবে, অর্থাৎ রাগটা আমার নিয়ন্ত্রণে আছে। যদি ব্যাপারটি এরকম হয়, তাহলে এটা প্যাথোলজি নয়, তাহলে এটা আমার সিমটমস নয়, পরিচ্ছন্ন কথা। কিন্তু যদি এই হয় রাগই আমাকে পরিচালিত করে, অর্থাৎ আমার সামনে বস বসে আছে আমার অফিসের, রাগ উঠলো তো আর কোনো হুঁশ জ্ঞান নেই, দিয়ে দিলাম গালের মধ্যে একটা ঘুষি বসিয়ে, অ্যাকচুয়ালি এখানে আমার রাগে কিন্তু আমাকে পরিচালিত করছে, আমি কিন্তু আমার রাগকে পরিচালিত করতে পারছি না। এই সিচুয়েশনটাকেও আমি বলি যে এইভাবেও আপনি বিবেচনা করতে পারেন যে কোনটা মেন্টাল সিমটমস, কোনটা ইমোশনাল সিমটমস, এবং কোনটা অ্যাকচুয়ালি ব্যক্তির জাস্ট ক্যারেক্টারিস্টিক্স, দ্য নর্মাল পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স বা ইন্ডিভিজুয়ালাইজড ক্যারেক্টার। এটা লক্ষণ না। তো আপনাদের হ্যানিম্যান আমাদের যা শেখাচ্ছেন, একটা রোগ তার স্বাভাবিক অবস্থার থেকে মানুষকে বিচ্যুত করে, এবং তার মধ্যে লক্ষণ বলতে বোঝায় স্বাভাবিক অবস্থার থেকে যে কোনো ধরনের বিচ্যুতি। এই হচ্ছে মন, শরীর এবং আবেগের জায়গায় স্বাভাবিক অবস্থার থেকে বিচ্যুতির স্বরূপ, এবং এর সার্বিক চিত্রটাকে বলে টোটালিটি। একজন ব্যক্তির মন, আবেগ এবং শরীরের সার্বিক যে এই পরিবর্তন, যে স্বাভাবিক অবস্থার থেকে যে পরিবর্তন, এটাকে বলা হয় সার্বিক চিত্রটাকে বলা হয় টোটালিটি, এবং এই পিকচারটাকে বলা হয় ডিজিজ পিকচার, এবং এটাই আপনাকে আরোগ্য করতে হয়, এবং এর ভিত্তিতে আপনাকে ম্যাটেরিয়া মেডিকাতে অনুসন্ধান চালনা করতে হয়। কাজেই বুঝতে পারছেন যে আপনি একজন ব্যক্তির এই মন, আবেগ এবং শরীর, এই সমগ্র চিত্রটিকে অনুসন্ধান করে বের করতে পারলেই শুধুমাত্র তার সত্যিকারের কোন মায়াজম, সে কোন প্রিডিসপোজিশন নিয়ে এসেছে, এবং তার বর্তমানে অ্যাক্টিভ প্রিডিসপোজিশন কি, অ্যাক্টিভ লেয়ার কোনটা, এবং ম্যাটেরিয়া মেডিকাতে এর
ব্যক্তির জন্য কোন ওষুধটি প্রযোজ্য সবচাইতে সুন্দরভাবে সদৃশ সেটা আপনি নির্ধারণ করতে পারবেন। আশা করি আমার এই কথা থেকে আপনাদের এই ব্যাপারগুলো পরিষ্কার, এবং সেই সাথে এটাও পরিষ্কার হওয়ার কথা হ্যানিম্যান এই দুটো কথায় বডিলি কনস্টিটিউশন এবং মেন্টাল ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স এই দুটো লাইন দিয়ে কিভাবে একজন পূর্ণ ব্যক্তির বৈশিষ্ট্যকে চিত্রায়িত করেছেন, এবং আমাদের হিস্টোরি, কেস রেকর্ড, অ্যানামনেসিস বা আমরা কেস টেকিং যাই বলি না কেন, সেটাকে কিভাবে বিবেচনা করতে হবে, এবং কেন রোগীর ওই রোগের মূল কারণকে অনুসন্ধান করতে যাওয়ার জন্য এই বিষয়গুলোকে বিবেচনা করতে হবে। এরপর হ্যানিম্যান বলছেন অকুপেশন, পেশা। এই পেশা আমাদের বহু রকমের তথ্য প্রদান করে। আমার কি সেই ইন্টারেস্ট, অ্যাকচুয়ালি আমি যে পেশায় আছি তাকে আমার মধ্যে কনফ্লিক্ট তৈরি করছে কিনা, যাকে বলা হয় প্রফেশনাল হ্যাজার্ড, তাতে আমি সন্তুষ্ট কিনা, আমার ক্যারেক্টার, আমার বৈশিষ্ট্যের অনেক কিছুই কিন্তু এর মাধ্যমে প্রকাশিত হয়। আমার স্ট্রেস লেভেল, আমার অ্যাংজাইটি, আমার অ্যাম্বিশন, এবং আমার রেসপন্সিবিলিটি, এই সমস্ত কিছুর একটা পরিমাপ এখানে চলে আসে। সেই সাথে আমি লাইফস্টাইল অ্যান্ড হ্যাবিটস, আপনারা জানেন যে ট্রিগারিং ফ্যাক্টর, এক্সাইটিং ফ্যাক্টর গুলো কিন্তু আমাদের চারপাশে ছড়ানো। আমাদের একটা জিনিস বুঝতে হবে, হোমিওপ্যাথি একটা হলিস্টিক ট্রিটমেন্ট সিস্টেম। হলিস্টিক ট্রিটমেন্ট সিস্টেম কাকে বলে খুব ভালো মতো বুঝে নিন। এই ইউনিভার্সে আমরা আছি, এই ইউনিভার্সের কোন একটা বিষয় থেকে আমরা বিচ্ছিন্ন, এটা কি আপনি দেখাতে পারবেন? কোনোভাবে আমরা বিচ্ছিন্ন। আমরা এই বৃক্ষ অক্সিজেন ছাড়ি, আমরা সেটা গ্রহণ করি, আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, সেগুলো একটা চক্রে রূপান্তরিত হয়। আমরা স্টুল, ইউরিন দিচ্ছি, সেগুলো সাইক্লিং হচ্ছে, বৃষ্টি আকারে সাইক্লিং হচ্ছে, মাটির নিচে যাচ্ছে, সমুদ্রে যাচ্ছে,